রামিসার বাবাই হচ্ছে ডলার। কি শুনে আশ্চর্য হচ্ছেন? আসলে আমিও প্রথমে আশ্চর্য হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে যখন দুয়ে দুয়ে চার মিলিয়ে নেই তখন বুঝি যে হ্যাঁ, আসলেই রামিসার বাবাই হচ্ছে সেই ডলার। কারণ রামিসার বাবাকে যখন মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে, তখন রামিসার বাবার মুখে যখন হাসি ফুটেছে, তখনই আমি বুঝে নিয়েছি যে এই দেশে রামিসার বিচার হবে না, কখনোই এই দেশে রামিসার বিচার হবে না। আর ঠিক সেটাই ঘটলো। যখন আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, যখন এই সোহেল রানাকে প্রথম আদালতে নেওয়া হয়, তখন কিন্তু সোহেল রানা নিজ মুখ স্বীকারোক্তি গিয়েছে যে সে রামিসার সাথে বাজে কাজ করেছে এবং রামিসাকে ওইভাবে পৃথিবী থেকে নাই করে দিয়েছে। সোহেল রানা কিন্তু নিজের মুখে স্বীকার করেছে, তখন কিন্তু কোনো ডলার ফলার আসেনি। কিন্তু রামিসার বাবা যখন মোটা অঙ্কের টাকা পেয়ে হেসে দিয়েছে, তার এক সপ্তাহ পরেই ডলারের সৃষ্টি হয়েছে। সোহেল রানা বলছে যে সে কিছুই করেনি, সোহেল রানা নির্দোষ, সব কিছু করেছে ডলার। আসলে এত মানে কি বলে, এত আত্মবিশ্বাসের সহিত এই কথা বলার সাহস কিভাবে সোহেল রানা পায়? হ্যাঁ, আসলে ওই যে টাকা দিয়েছে, টাকার কারণেই সোহেল রানা এতটা সাহস পেয়েছে। কারণ সোহেল রানার যে উকিল রয়েছে, সেই সোহেল রানাকে এইভাবে বুদ্ধি দিয়েছে যে তুমি এমন একটা মানুষের নাম বলবে যে মানুষকে কেউ খুঁজে পাবে না, কিন্তু সবাই ভাববে যে তুমি নির্দোষ, ওই কাজটা করেছে ওই মানুষটা, এবং তোমাকে নির্দোষ বানিয়ে যখন আমরা বের করে আনবো, তখন তো রামিসার বাবা কথা বলতে পারে। কিন্তু রামিসার বাবা কিভাবে কথা বলবে? রামিসার বাবাকে তো টাকা দিয়ে মুখ মেরে দিয়েছি। তাহলে বাকি রইল কারা? জনগণরা নিজেদের খেয়ে কদিনই বা রামিসার সাপোর্টে কথা বলবে? একটা সময় সাধারণ জনগণরাও অফ হয়ে যাবে। যখন দেখবে যে রামিসার বাবা চুপ হয়ে গেছে, তখন একটা সময় জনগণরাও চুপ হয়ে যাবে। আসলে এই প্ল্যান করেই মূলত সোহেল রানাকে জেল থেকে বের করা হবে। তো ভিউয়ার্স, ঘটনাটি শুনে আপনাদের অনুভূতি কি? আপনাদের কাছে কেমন লাগছে? এবং কারা কারা রামিসার হত্যার বিচার চান, অবশ্যই কমেন্টে লিখে পাঠান। আমার আর কিছু বলার নাই ভাই, আর কি বলবো, এই দেশে কিছুই বলার নাই। আসসালামু আলাইকুম। জলে অন্তর ফাইটা জলে রে। কিছু রাজনীতি দলের নেতাদের অবস্থা খুবই করুণ অবস্থা হয়ে গেছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তাদের পছন্দ হচ্ছে না। আপনারা তো সকলে অবগত আছেন। বাংলাদেশের বিএনপির মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ অধিবেশন ৮১তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, ওনাকে অভিনন্দন। সারা বিশ্বে ওনাকে অভিনন্দন জানাচ্ছে। তো যখন ডক্টর ইউনূস সাহেব যখন ওনাকে পররাষ্ট্র সচিব মন্ত্রী বানিয়েছিলেন, তখন কিন্তু দুইটা দল, এনসিপি এবং জামাত, তারা কিন্তু কোনো কথা বলে নাই। যখন বিএনপি সরকার এসে এই ডক্টর খলিলুর রহমান সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব অব্যাহত রেখেছেন, এটা তাদের সহ্য হয় নাই। শুনি আওয়ামী লীগ করতেন, এই করতেন, সেই করতেন, অনেক কথা বলেছেন, আওয়ামী লীগের গুপ্তচর, বহুত কিছু। কিন্তু তারেক রহমান কিন্তু কারো কথা শুনে নাই। তার মন্ত্রী সবাই কারা থাকবে না থাকবে, এটা তার একান্ত দলীয় এবং তার দলের সিদ্ধান্ত। কিন্তু আজ সেই ডক্টর খলিলুর রহমান সারা বিশ্বকে তাক লাগিয়ে বাংলাদেশকে একটা অনারেবল জায়গা, সম্মানিত জায়গায় এই খলিলুর রহমান সাহেব নিয়ে গেছেন। ভোটের মাধ্যমে, তাও ৯৯% ভোট, ৯৯ ভোট পেয়েছেন। এটা কি আমাদের দেশের জন্য গর্ব নয়? এখন তো আর বাংলাদেশকে তো আর পিছনে ফেলানোর কোনো ক্ষমতা নাই। এখন বাংলাদেশ সামনে এগিয়েই যাবে। এখন হয়তো অনেকেও বলবে যে বিএনপি সরকার জাতিসংঘকেও হাত করে ফেলেছে, জাতিসংঘকে কিনে ফেলেছে, এখন জাতিসংঘকে কমান্ড করবে বাংলাদেশ। এটা আমাদের জন্য একটা গর্ব। কিন্তু অনেকের কিন্তু ঘুম হারাম হয়ে গেছে, তাদের চুলকানি উঠে গেছে। ইলেকট্রল ট্যাবলেট খাইতে হবে। আমি দুদিন ধরে লাইভে যেগুলো বলতেছি, তো আপনারা এগুলো একটু খেয়াল করবেন। বাংলাদেশের সুনাম, বাংলাদেশের ইজ্জত যারা দেশের জন্য বই নিয়ে আসবে, তারা আমাদের দেশের গর্ব, তারা আমাদের দেশের দেশপ্রেমিক, সে যে কোনো দলেরই হোক না কেন। এই জিনিসটা মানলে আমাদের দেশ ভালো চলবে। আমরা ধন্যবাদ জানাচ্ছি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে জাতিসংঘের ৮১তম অধিবেশনের, সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট হওয়ার জন্য। আমরা চাই আগামীতে বাংলাদেশ আরো সুন্দর, সমৃদ্ধ, একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, ঢাকা ৩ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় সহ উপস্থিত বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি। আমার সামনে উপস্থিত আমাদের এই ইউনিটের বিভিন্ন পর্যায়ে আমাদের শ্রমিক জনতা, সাধারণ জনগণ, যারা মা বোনেরা উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি। সম্মানিত
সাংবাদিক ভাইদেরকে সংগ্রামী সালাম জানাচ্ছি এবং আজকের আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের আপামর জনগণের জন্য একটি আদর্শের নাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে তিনি মুক্তিকামী জনতাকে মুক্তির পথ দেখিয়েছিলেন। রণাঙ্গনে যুদ্ধ করেছেন, জেট ফোর্সের নেতৃত্ব দিয়েছেন, একটি স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। সংগ্রামী আমার ভাইরা, এই নেতা তিনি দেশের ক্লান্তিকালে দেশের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বন্দি দশা থেকে মুক্ত হয়ে তিনি বাংলাদেশের রাজনীতিতে পাদপ্রদীপের মতো জ্বলে ওঠেন। এই রাজনীতি তখন তিনি কেন্দ্রীভূত না করে রাজনীতি ছড়িয়ে দিয়েছিলেন বাংলাদেশের সকল পর্যায়ে, তৃণমূল পর্যায়ে তিনি রাজনীতি ছড়িয়ে দিয়েছিলেন। তার লক্ষ্য কি ছিল, তার উদ্দেশ্য কি ছিল? মানুষের সেবা করা। অর্থাৎ রাজনীতি মানে রাজার নীতি, যেটা করেছিল শেখ মুজিব সরকার, এক নায়কতন্ত্র কায়েম করা, ফ্যাসিবাদ কায়েম করা, বাকশাল কায়েম করা, সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করে একদলীয় নীতি তৈরি করেছিল। সেই জায়গা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতাকে উন্মোচন করে দিয়ে মানুষের কাছে, রাজনীতিবিদকে জনগণের কাছে যাওয়ার যে প্রেরণা জুগিয়েছিলেন, সেটা থেকে আমাদের শেখার বিষয় আছে। আজকে তিনি তলাবিহীন ঝুড়ি থেকে এই বাংলাদেশকে বিশ্বের দরবারে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ হিসেবে পরিচিতি লাভ করে দিয়েছিলেন। তিনি উৎপাদনের রাজনীতি করেছিলেন। তিনি প্রশিক্ষিত জনশক্তি রপ্তানি করেছিলেন বিদেশে। সেই জনশক্তির মাধ্যমে আজকের যে রেমিটেন্স, সেই রেমিটেন্সের উপর আজকের অর্থনীতি দাঁড়িয়ে আছে বাংলাদেশের। তিনি পোশাক শিল্পকে আধুনিকায়ন করেছিলেন। বেসরকারি খাতে তিনি প্রণোদনা দিয়েছিলেন। ঋণ ব্যবস্থা সুবিধার মাধ্যমে এই পোশাক শিল্প বাংলাদেশের বিভিন্ন দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের প্রত্যেকটি দেশে আজকে বাংলাদেশের পোশাক শিল্প সুনামের সাথে তার অর্জন ধরে রাখতে পেরেছে। তিনি যুবক উন্নয়নের জন্য যুব মন্ত্রণালয় গঠন করেছিলেন। তিনি নারীদের ক্ষমতায়নের জন্য তিনি সর্বপ্রথম গ্রাম পুলিশে নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি যুগান্তকারী কর্মসূচি ছিল, যে কর্মসূচির